ঠিক আছে, তাহলে সবাই আমার কথা শোনা যাচ্ছে ঠিকঠাক? জি ভাই। আচ্ছা, ঠিক আছে তাহলে। আজকে বেসিক্যালি আজকে আমাদের হচ্ছে চতুর্থ ক্লাস নাকি? এই ক্লাসে আমরা আজকে শিখবো হচ্ছে হাউ টু রাইট এ ইন্ট্রোডাকশন পার্ট ইন এ রিসার্চ পেপার। অর্থাৎ কোনো একটা রিসার্চ পেপারের ইন্ট্রোডাকশনটা আমরা কিভাবে লিখবো। অর্থাৎ একটা রিসার্চ পেপারের একেবারে প্রথমেই তো ইন্ট্রোডাকশন পার্ট থাকে, তাই না? তাহলে এই ইন্ট্রোডাকশন পার্টটাকে আমরা আসলে কিভাবে লিখতে পারি, কত ভালোভাবে লিখতে পারি, এইটা দ্বারা কথা আছে না যে আগে আপনার এরকম একটা গ্রামে কথাবার্তা থাকে যে চেহারা পছন্দ না হইলে গুণ দিয়ে আসলে গুণ সেকেন্ডারি হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে আপনার একটা রিসার্চ পেপারের একেবারে এট ফার্স্ট যেটা থাকবে সেটা হচ্ছে একেবারে প্রথমে যেটা থাকে অ্যাবস্ট্রাক্ট। তারপরে কিওয়ার্ডস, কিওয়ার্ডস তো কোনো আসলে খুব একটা কিছু না, ওইটা দিয়ে বোঝার কোনো উপায় নেই, তবে এই অ্যাবস্ট্রাক্টটা দিয়ে বোঝার আছে। তারপরের অপশনটাই হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন পার্ট। অর্থাৎ একটা ইন্ট্রোডাকশন পার্ট দিয়া আপনার রিসার্চ পেপারটা আসলে বোঝা যাবে যে আপনি কতটুকু ভালোভাবে আপনার কাজটা শুরু করছেন। এই বিষয়টা আসলে ওইখানে বোঝা যায়। তো এই কারণে ইন্ট্রোডাকশন পার্টটা লিখতে গেলে আমাদের সব থেকে বেশি সজাগ থাকতে হয়, এবং এই ইন্ট্রোডাকশন পার্টটা আমরা কিভাবে লিখবো এই বিষয়টা হচ্ছে আজকে আমরা এখানে দেখার চেষ্টা করব। আচ্ছা, এখানে ইন্ট্রোডাকশন পার্ট লেখার আগে এখানে দেখেন আমি কিছু জিনিসপত্র লিখলাম যে পারপাস অফ দা ইন্ট্রোডাকশন। অর্থাৎ আমি যে ইন্ট্রোডাকশনটা লিখবো এই ইন্ট্রোডাকশনের আসলে উদ্দেশ্য কি। আমরা এখানে চারটা উদ্দেশ্য দেওয়ার চেষ্টা করছি। একটা হচ্ছে টু সেট দ্য স্টেজ ফর ইউর রিসার্চ, অর্থাৎ আমার রিসার্চ পেপারটার জন্য একটা স্টেজ সেট করা। টু প্রোভাইড ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, অর্থাৎ ওভারঅলি আমি আমার রিসার্চের একটা ব্যাকগ্রাউন্ড লিখবো, একটা ব্যাকগ্রাউন্ডের তথ্যগুলো দিব যে আমি আসলে এই রিসার্চে কি করছি না করছি এইটা। তারপর হচ্ছে টু হাইলাইট দ্য রিসার্চ প্রবলেম, অর্থাৎ আমি আসলে কি করতে চাচ্ছি, আমার রিসার্চের প্রবলেমটা কোথায়, অর্থাৎ কি প্রবলেম সলিউশন হবে আমার এই রিসার্চ দ্বারা, এইটা আমি হাইলাইট করবো ইন্ট্রোডাকশনে। এবং ফোর্থলি হচ্ছে টু এক্সপ্লেইন হোয়াই দ্য স্টাডি ইজ ইম্পর্টেন্ট, অর্থাৎ আমরা একেবারে লাস্টে যেটা মানে লিখবো সেটা হচ্ছে যে কেন আমার এই রিসার্চটা গুরুত্বপূর্ণ। এই অংশটাকে আমরা বলি নোভেলটি পার্ট। তার মানে একেবারে প্রথমে আমরা একটা স্টেজ সেট করব, সেকেন্ডারি হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিব কিছু, তারপরে আমি হাইলাইট করব আমার রিসার্চ প্রবলেম গুলা কি কি। ফার্দার আমরা যেটা করব সেটা হচ্ছে টু এক্সপ্লেইন হোয়াই দা স্টাডি ইজ ইম্পর্টেন্ট, অর্থাৎ নোভেলটি পার্ট যেটাকে বলি যে আমার এই রিসার্চটা কেন গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আমরা ইন্ট্রোডাকশনের একেবারে লাস্ট অংশে লিখি 3-4 লাইনে, এইটাকে আমরা বলি নোভেলটি পার্ট। সেই অংশটা আমরা এখানে লিখবো। তো পারপাস বুঝতে পারছেন সবাই? কথা বলতে হবে, পারপাস বুঝতে পারছেন যে আসলে আমাদের ইন্ট্রোডাকশনের উদ্দেশ্য কি? জি ভাই। জি। আচ্ছা, তাহলে যদি বোঝেন তাহলে আমরা নেক্সটে যাই। প্রথমে যেটা আমরা বলছিলাম স্ট্রাকচার অফ অ্যান ইফেক্টিভ ইন্ট্রোডাকশন, অর্থাৎ একটা ইন্ট্রোডাকশনের ইফেক্টিভ ইন্ট্রোডাকশন মানে একেবারে একটা ভালো ইন্ট্রোডাকশনের আসলে কি কি স্ট্রাকচার হইতে পারে। কয়েকটা স্ট্রাকচার এখানে আমরা 6-7টা স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করছি। ফার্স্টে আমরা যেটা দিছি দেখেন এখানে স্টার্ট উইথ এ হুক, অর্থাৎ বিগিন উইথ অ্যান এঙ্গেজিং ফ্যাক্ট, কোশ্চেন অর স্টেটমেন্ট। একেবারে সোজা কথা, আমি প্রথমে জাস্ট স্টার্ট করব, কি বিষয় দিয়ে স্টার্ট করব। ধরেন আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি যে ডিড ইউ নো দ্যাট 70% অফ আপনার আনট্রিটেড ওয়েস্ট ওয়াটার ওয়ার্ল্ড ওয়াইড কন্ট্রিবিউট টু এনভায়রনমেন্টাল পলিউশন। অর্থাৎ আমি এটা দিয়ে বুঝাইছি যে তুমি কি জানো যে 70%-এর মতো আনট্রিট ওয়েস্ট ওয়াটার, যেটা আমার আহ, মোটামুটি এনভায়রনমেন্টাল পলিউশনের জন্য বিশ্বব্যাপী দায়ী। এই কথাটা আমরা লিখলাম। ধরেন আমি বাংলাদেশ রিলেটেড কোন একটা রিসার্চ পেপার লিখলাম, বাংলাদেশের বিদ্যুৎ সমস্যা নিয়ে ধরেন আমি একটা সাপোজ রিসার্চ পেপার লিখলাম। তখন আমরা প্রথম লাইনটা কিভাবে শুরু করব? প্রথম লাইনটা শুরু করব যে বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ, বাংলাদেশের বর্তমান জনসংখ্যা 18 কোটি। আমার কথা বুঝতে পারছেন সবাই? তাহলে আমি শুরু করলাম কি, অ্যাজ এ বিগ পপুলেশন অফ বাংলাদেশ। তার মানে অনেক বেশি ঘনবসতির দেশ বাংলাদেশ, যেখানে 18 কোটি মানুষ বসবাস করে। এই কথাটা কি আমার প্রথম লেখা। তার মানে আমি ধরেন ওয়েস্ট ওয়াটার নিয়ে একটা কাজ করলাম, তাহলে সেখানে আমি কি লিখবো? ডিড ইউ নো দ্যাট 70% অফ আনট্রিটেড ওয়েস্ট ওয়াটার ওয়ার্ল্ড ওয়াইড কন্ট্রিবিউট টু এনভায়রনমেন্টাল পলিউশন। তুমি কি জানো যে 70%-এর বেশি আনট্রিট ওয়েস্ট ওয়াটার যেগুলো, এগুলো আমাদের এনভায়রনমেন্টাল পলিউশনের জন্য দায়ী। এই কথাটা আমি প্রথমে লিখবো। তারপরে আমরা যেটা লেখার চেষ্টা করি যে প্রোভাইড ব্যাকগ্রাউন্ড কনটেক্সট। আমি একটু আগে আপনাদেরকে পারপাসের মধ্যে বললে আসছি যে ব্যাকগ্রাউন্ডটা প্রোভাইড করতে হবে। অর্থাৎ আমি যে কাজটা করতেছি এটার আসলে ব্যাকগ্রাউন্ড কি, সেই ব্যাকগ্রাউন্ড এখানে দেখবো। দেখবেন এখানে দুইটা পয়েন্ট আমি বোঝানোর চেষ্টা করছি। একটা হচ্ছে এক্সপ্লেন কি কনসেপ্টস এন্ড ট্রেন্ডস রিলেটেড টু ইউর টপিকস
অর্থাৎ আমি আমার টপিক্স এর কনসেপ্ট গুলা দিব, একবার মেইন কনসেপ্ট কি কনসেপ্ট মানে মেইন কনসেপ্ট যেটা আমার রিসার্চ আমি ব্যবহার করবো এইটা। সেকেন্ডটা হচ্ছে ইন্ট্রোডিউস দ্য আপনার ব্রডার প্রবলেম, অর্থাৎ আমার এই আহ, বিষয়টা আসলে সমস্যাগুলো কোথায় এটা আমি এখানে ব্রডলি ইন্ট্রোডিউস করব। থার্ডলি আমরা যেটা করি যে আইডেন্টিফাই দ্য রিসার্চ গ্যাপ, অর্থাৎ আপনার যেই রিসার্চ পেপার গুলো এখন আছে, আপনি ধরেন ওয়েস্ট ওয়াটার নিয়ে কাজ করলেন, তার মানে ওয়েস্ট ওয়াটার নিয়ে তো পৃথিবীতে আপনি একা কাজ করেন নাই। তার মানে এখন পর্যন্ত ওয়েস্ট ওয়াটার নিয়ে হাজার হাজার লাখ লাখ পেপার হয়েছে। তার মানে ওই পেপারে আসলে কি ধরনের গ্যাপ আছে, কি জিনিস নাই, কি জিনিস মিসিং আছে, ওই জিনিসটা আপনি আপনার ইন্ট্রোডাকশনের থার্ড পার্টে দেবেন, যেটাকে আমরা বলতেছি যে আইডেন্টিফাই দ্য রিসার্চ গ্যাপ। দেখুন এখানে আমি আরো ভালোভাবে লিখে দিছি যে হাইলাইটস হোয়াট ইজ মিসিং ইন এক্সিস্টিং স্টাডিজ, অর্থাৎ আমি হাইলাইট করব বর্তমানে যে স্টাডি গুলো আছে, রিসার্চ গুলো আছে, সেগুলোর মধ্যে মিসিং কি। যেমন এক্সাম্পল দেখলাম, দেখেন এখানে লিখছি আমি, হোয়াইল মাস রিসার্চ ফোকাস অন ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, দ্য ইন্টিগ্রেশন অফ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রিমেইন আপনার আন্ডার এক্সপ্লোরেড। এখন কথা হচ্ছে এখন পর্যন্ত যত ওয়েস্ট ওয়াটার আছে এই ওয়েস্ট ওয়াটার নিয়ে এই এই কাজ হয়েছে, এর মধ্যে আমার কাছে মনে হয়েছে বা এর মধ্যে আমি যত পেপার করছি তার মধ্যে আমার মনে হয়েছে এই জায়গাগুলো মিসিং আছে, আমি এই জায়গাগুলো নিয়ে কাজ করবো। তার মানে ফার্স্টে আমরা একেবারে শুরু করব, যেটা বললাম একেবারে বিগিন লেভেলের কোন একটা সেন্টেন্স দিয়ে আমরা ইন্ট্রোডাকশনটা শুরু করব। দেন আমরা আলোচনা করার চেষ্টা করব যে ওই যেই রিসার্চটা করতেছে এটার ব্যাকগ্রাউন্ডটা আসলে কি, এই ব্যাকগ্রাউন্ড আমি প্রোভাইড করব। থার্ডলি আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি রিসার্চ গ্যাপটা খুঁজে বের করার চেষ্টা করবো, অর্থাৎ আইডেন্টিফাই দা রিসার্চ গ্যাপ। ফোর্থলি আমি যেটা করব, স্টেট দা রিসার্চ প্রবলেম, অর্থাৎ ক্লিয়ারলি আমি ডিফাইন করব দা ইস্যু অফ রিসার্চ অ্যাড্রেস, অর্থাৎ আমি ক্লিয়ারলি এটা রিসার্চ প্রবলেমটা স্টেট করার বা বর্ণনা করার চেষ্টা করব। ফিফথলি আমি করব যে এক্সপ্লেন দা পারপাস এন্ড অবজেক্টিভ, অর্থাৎ আমার কি কি পারপাস এবং অবজেক্টিভ আমার আছে। যেমন এখানে ডিসক্রাইব দা এইম অফ ইউর স্টাডি কনসিসলি, অর্থাৎ আমি আমার এই পেপারের লক্ষ্যটা কি, আমি আমার লক্ষ্যটা বোঝানোর চেষ্টা করব হচ্ছে তারপরে। তার মানে আমি স্টেট করব, রিসার্চ প্রবলেম গুলো বর্ণনা দেব, তারপরে আমি এক্সপ্লেন দ্য পারপাস এন্ড অবজেক্টিভ, আমি এই যে পারপাস আর অবজেক্টিভটা এক্সপ্লেন করব। একেবারে লাস্টে আমি একটু আগে আপনাকে বলে আসছি, একেবারে লাস্টে আমরা যেটা করবো যে মেনশন দ্য স্টাডি সিগনিফিকেন্স নোভেলটি পার্ট, অর্থাৎ ইন্ট্রোডাকশনের একেবারে লাস্ট পার্টকে আমরা বলি নোভেলটি পার্ট। আমি একটু পরে দেখাবো যে কোনটা নোভেলটি পার্ট। তার মানে এইখানে হচ্ছে টোটাল আমরা কয়টা ধাপ অতিক্রম করলাম, টোটাল আমরা ছয়টা ধাপ অতিক্রম করলাম। একটা হচ্ছে প্রথমে আমি স্টার্ট উইথ হুক, অর্থাৎ প্রথমে একটা যে কোনো একটা সেন্টেন্স দিয়ে শুরু করবো, যেমনটা বলছিলাম বাংলাদেশকে নিয়ে যদি করি তাহলে বাংলাদেশের পপুলেশন নিয়ে আমি কথা বলতে পারি। তারপরে আমি ওই যে ব্যাকগ্রাউন্ড বলবো, এই স্টাডিটার ব্যাকগ্রাউন্ড কি। থার্ডলি আমি বলবো যে রিসার্চ গ্যাপটা কি, অর্থাৎ বর্তমানে যে পেপার গুলো আছে এগুলার মধ্যে কি জিনিস মিসিং আছে। তারপরে আমি রিসার্চ প্রবলেম নিয়ে কথা বলবো। দেন আমি পারপাস এন্ড অবজেক্টিভ, অর্থাৎ আমি আমার পেপারের লক্ষ্য কি এই পারপাস গুলো বলবো, উদ্দেশ্যগুলো আমি বলবো। একেবারে লাস্টলি আমি যেটা করব যে মেনশন দা স্টাডি ইনসিগনিফিকেন্ট, অর্থাৎ নোবেলটি অংশ, অর্থাৎ এই অংশে এই লাস্টের অংশে আমি বলার চেষ্টা করব আমি এই পেপার দিয়া রিসার্চে কি কন্ট্রিবিউট করতে পারতেছি। আমার কথা বুঝতে পারছেন? অর্থাৎ কোনো মানুষ যাতে আপনার ইন্ট্রোডাকশনের একেবারে লাস্ট প্যারাটা পড়লে সে বুঝতে পারে যে এই 3 লাইনের মাধ্যমে, যদি 3 লাইন থাকে 3 লাইন, 4 লাইন থাকলে 4 লাইন, এই 4 লাইনের মধ্যে যাতে সেই ব্যক্তি বুঝতে পারে যে প্রবলেমটা আসলে কোথায় এবং আমি আসলে কি সলিউশন করতেছি, আমি কি কন্ট্রিবিউট করতেছি, এই রিসার্চ পেপার পড়ে সে কি পাইতে পারে। এইটাকে বলি আমরা নোভেলটি। নোভেলটি মানে নতুনত্ব। এই নোভেলটির যে অংশটা, এইটা ইন্ট্রোডাকশনের একেবারে শেষে আলাদা একটা প্যারায় 3 থেকে 4 লাইন 5 লাইনে থাকতে পারে। তো এইটা ছিল স্ট্রাকচার অফ অ্যান ইফেক্টিভ ইন্ট্রোডাকশন। এখন বলেন এই 6টা পয়েন্ট নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা, কোনো কোশ্চেন আছে কিনা, কথা বলেন। বুঝতে পারছেন সবাই? জি ভাই। জি ভাই, বুঝছি। তো হুম। ভাই এটা কি মানে কি প্যারাগ্রাফ আকারে মানে লিখতে হবে হ্যাঁ, আর পেজের ইন্ট্রোডাকশনে আকারে একটার সাথে টোটালি একটা জুড়ে দিতে হবে? ইন্ট্রোডাকশনে হ্যাঁ ইন্ট্রোডাকশনে টোটালি দুইটা, অনেক সময় 2টা প্যারা থাকে, 3টা প্যারা থাকে। তবে লাস্ট প্যারাটা হচ্ছে নোবেলটি পার্ট থাকবে 3-4 লাইনের, ওটা লাস্ট প্যারা। আর এর উপরে আপনি একটা বা 2টা প্যারা দিতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, অন্য কেউ? বুঝছি ভাই। আচ্ছা, তাহলে আমরা সামনে যাই নাকি? আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন কি করা যাবে কি করা যাবে না, ডু অ্যান্ড ডোন্ট, অর্থাৎ আপনি ডাজ অ্যান্ড ডাজ নট।
কি করবেন, কি করবেন না। দেখেন এখানে আমি টোটাল 5টা পয়েন্ট উল্লেখ করে দিছি। ইন্ট্রোডাকশনে প্রথমে আপনাকে যেটা করতে হবে, বি কনসাস অ্যান্ড ক্লিয়ার। আপনাকে যত বেশি কনসাস হইতে পারেন আপনার লেখার মধ্যে, তত বেশি কনসাস হইতে হবে এবং ক্লিয়ার থাকতে হবে আপনার টোটাল টপিকসটা। বুঝতে পারছেন? সেকেন্ডলি হচ্ছে ইউজ লজিক্যাল ফ্লো ফর জেনারেল টু স্পেসিফিক। আপনাকে একটা ধরেন লিখলেন, আপনি এমন ভাবে লিখলেন, ধরেন আপনার কোন একটা মেয়েকে পছন্দ হলো, মেয়েকে পছন্দ হলো, প্রথম দিন আপনি যে কি বলতে পারবেন যে আমি একেবারে ধরেন প্রথম দিন আপনি দেখছেন, একেবারে ফার্স্ট দিন আপনি কোন একটা মেয়েকে দেখছেন, তো আপনি যে তাকে কি প্রথম দিনই বলতে পারবেন যে আমি তোমাকে বিয়ে করতে চাই? এটা কোন প্রসেস হয় বলেন? এটা যেমন কোনো প্রসেস না। তার মানে আমি আপনাকে একেবারে প্রথমে যেটা বলছিলাম, যে প্রথমে আপনি বলবেন বাংলাদেশের জনসংখ্যা এত, ধরেন আপনি ইলেকট্রিসিটি প্রবলেম নিয়ে আপনি হচ্ছে একটা রিসার্চ পেপার লিখবেন। এখন সেখানে যদি আপনি প্রথমেই ঢুকে বলেন যে বাংলাদেশের 120 মেগাওয়াট বিদ্যুৎ দরকার, ধরেন সাপোজ 120 মেগাওয়াট বিদ্যুৎ দরকার, এটা কোনো কথাবার্তা হইলো? এটা বেমানান না? আপনি হয়তোবা ইলেকট্রিসিটি প্রবলেমের জন্য একটা পেপার লিখতেছেন, কিন্তু আপনি যদি হুট করে যাই ঢুকেই বলেন যে বাংলাদেশে 120 মেগাওয়াটের বিদ্যুৎ দরকার, তা এইটা যেমন সলিউশন না। তার মানে আপনাকে প্রথমে বলতে হবে যে বাংলাদেশ একটা ঘনবসতিপূর্ণ দেশ, এখানে 18 কোটি জনগণ বসবাস করে। 18 কোটি জনগণের চাহিদা মেটানোর জন্য এবং তার একেবারে আপনার সম্পূর্ণ জিনিসপত্র, যেমন আপনার কি বলে যে যত ধরনের মৌলিক চাহিদা এগুলো পূরণের জন্য বিদ্যুতের মানে কি বলে যে প্রয়োজনীয়তা অপরিসীম। এইটা আপনার ফার্স্ট লাইন হতে পারে, কিন্তু প্রথম লাইনে যদি আপনি ধরে নেন যে বাংলাদেশে 120 মেগাওয়াট বিদ্যুৎ লাগবে, এটা হলো? এইটা যেমন বেমানান, ওই ব্যাপারটা এরকমের। যেই জন্য বলছে যে বি কনসাস এন্ড ক্লিয়ার, আপনাকে কনসাস থাকতে হবে, ক্লিয়ার থাকতে করে লিখতে হবে। ইউজ লজিক্যাল ফ্লো। লজিক্যাল ফ্লো মানে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। এখন ধরেন আপনি বাংলাদেশের বিদ্যুৎ নিয়ে কথা বলতেছেন, and বাংলাদেশের বিদ্যুৎ নিয়ে কথা বললা যদি আপনি যাই বলেন যে আমার দাদি মারা গিয়েছে, ধরেন ওর মধ্যে যে আমার দাদি মারা গেছে আমি খুব দুঃখ পাইছি, আপনি লিখতেছেন কি বলেন তো? বাংলাদেশের বিদ্যুৎ। আপনি বলতেছেন আপনার দাদি মরে গেছে, তার মানে দুইটার সাথে কোনো কানেকশন আছে? দেয়ার ইজ নো কানেকশন। তো এই ধরনের কথাকে বলা হয় ইলজিক্যাল ফ্লো। অর্থাৎ যার সাথে যা যায় না, যার সাথে যা মেলে না, ওর সাথে ওইটা ঢুকাই দেওয়া কি বলি আমরা? লজিক ছাড়া। অর্থাৎ এর সাথে কোনো সিকোয়েন্স নাই। তার মানে আপনার লেখার মধ্যে একটা সিকোয়েন্স থাকতে হবে। তারপরে দেখেন, থার্ড হচ্ছে এখানে সাইট ইম্পর্টেন্ট স্টাডিজ ইফ নিডেড। সাইট ইম্পর্টেন্ট স্টাডিজ মানে হচ্ছে, দেখবেন আমরা যে কোনো রিসার্চ পেপার পড়লে সেখানে সাইটেশন দেওয়া থাকে না, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার বিভিন্ন রেফারেন্স দেওয়া থাকে না? তো এই রেফারেন্স গুলো আমরা কোথা থেকে ব্যবহার করি বলেন তো? এই রেফারেন্স গুলো আমরা বেসিক্যালি ব্যবহার করার চেষ্টা করি প্রিভিয়াস যে পড়াশোনা আছে, এই প্রিভিয়াস যে রিসার্চ গুলো আছে, ওই প্রিভিয়াস রিসার্চ গুলো আমরা ঘাইটে 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 এই যে ধরেন বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি, এটা আপনি কিভাবে জানলেন? এটা আপনার মুখে বললে হবে? এটা আপনার মুখে বললে হবে না। তার মানে আপনাকে এই যে বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি, এটা একটা প্রমাণ দিতে হবে। প্রমাণ স্বরূপ আপনি কোন একটা রিসার্চ পেপার থেকে ওই রিসার্চের ডিওয়াই নাম্বার দিয়ে তাকে আপনি সাইটেশন দিবেন। এইটাকে, এই সাইটেশন দেওয়া কিন্তু আমরা এখানে শিখাবো। আমরা সাইটেশন দেওয়ার ক্লাসগুলো আপনাদেরকে একেবারে হাতে কলমে শিখাই দেবো। তো ওইখানে আপনি একটা সাইটেশন দিবেন, তখন ওইটা হচ্ছে আপনার ভ্যালিড, মানে ভ্যালিড ডাটা হবে, আদারওয়াইজ আপনার ভ্যালিড ডাটা হবে না। বুঝতে পারছেন? এরপরে দেখেন, যেই জিনিস, এই তিনটে হচ্ছে আপনি করবেন। আর যেই জিনিস আপনি এখানে করবেন না, তার মধ্যে একটা হচ্ছে অ্যাভয়েড আননেসেসারি ডিটেলস। মানে কারণ ওই যে বললাম আপনার দাদি মরে গেছে, সেটার সাথে এটার কোনো কানেকশন আছে নাকি বলেন? বিদ্যুৎ দরকার বাংলাদেশের, ওইদিকে আপনার দাদি মরে গেছে, এটার সাথে তো এটা দেয়ার ইজ নো কানেকশন। তার মানে এই ধরনের ডিটেলস এখানে দেওয়া যাবে না। এরপর আরেকটা যেটা মানে খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ডোন্ট ইনক্লুড রেজাল্টস অর কনক্লুশন। ইন্ট্রোডাকশন মানে কি বলেন তো? ভূমিকা। এখন ভূমিকার মধ্যে যদি আপনি রেজাল্ট দিয়ে দেন যে বাংলাদেশের 120 মেগাওয়াট বিদ্যুৎ দরকার, এটা কি আপনার রেজাল্ট? এই জিনিসটা যদি আপনি প্রথম লাইনে বললে দেন, তাহলে আপনার এই রিসার্চের আসলে দরকার কি? এই জন্য বলছে ডোন্ট ইনক্লুড রেজাল্টস অর কনক্লুশন, অর্থাৎ ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে কোনো ধরনের রেজাল্ট আনা যাবে না, কনক্লুশনও আনা যাবে না। অর্থাৎ এই 5টা জিনিসের মধ্যে 3টা জিনিস আপনি করবেন, আর 2টা জিনিস আপনি একেবারেই করবেন না। বুঝতে পারছেন সবাই কি করবেন কি করবেন না? জি ভাই। সবাই বুঝছেন? জি ভাই। কি কথাবার্তা বলতে কষ্ট হচ্ছে না সবার, নাকি সব বুঝে জি গেছেন ভাই। কথা? মনে ভাই হয় সব আরেকবার একটু রিপিট করলে ভালো হতো, অল্পের মধ্যে আর কি। ওই যে বললাম যেটা হচ্ছে আপনি করবেন না, কি কি করবেন না, আপনার আননেসেসারি কোনো ডিটেলস দেওয়া যাবে না, এবং ইন্ট্রোডাকশনের মধ্যে কোনো ধরনের কনক্লুশন বা রেজাল্ট দেওয়া যাবে না। আর যেগুলো আপনি করবেন, আপনার একটা লজিক্যাল ফ্লোতে আগাইতে হবে। প্রথমে আপনাকে কনসেপ্ট এবং কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, দেন হচ্ছে আপনি বিভিন্ন পেপার পড়ে সেখান থেকে সাইটেশন ইউজ করতে পারেন। এইটা হচ্ছে ওভারঅল আপনি করবেন কি করবেন এবং কি করবেন না। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে
আমি এখানে ধরেন একটা একেবারে কি বলে যে একটা রিসার্চের আপনার প্যাটার্ন, ইন্ট্রোডাকশনের প্যাটার্ন টোটালি চারটা, মানে এই পাঁচটা প্যাটার্ন আপনি ফলো করবেন। অর্থাৎ আপনার ইন্ট্রোডাকশনটা যদি আপনি 500 ওয়ার্ডের লেখেন, এই 500 ওয়ার্ডের মধ্যে যাতে এই পাঁচটা জিনিস একেবারে ক্যাপচার হয়। আমার কথা বুঝতে পারছেন? আপনি 500 ওয়ার্ড লেখেন কোনো সমস্যা নেই, 700 ওয়ার্ড লেখেন সমস্যা নেই, কিন্তু এই 700 ওয়ার্ডের মধ্যেই এই পাঁচটা জিনিস আপনাকে একেবারে কভার করতে হবে। একটা হচ্ছে হুক, যেটা আমরা প্রথমেই বলছিলাম একেবারে বেসিক, তারপরে ব্যাকগ্রাউন্ড দিবেন, তারপরে রিসার্চ গ্যাপ, তারপরে অবজেক্টিভ, তারপরে সিগনিফিকেন্স। সিগনিফিকেন্স মানে নোবেলটি পার্ট। আমি আবার বলতেছি, সিগনিফিকেন্স মানে হচ্ছে নোবেলটি পার্ট। বুঝতে পারছেন আমার কথাবার্তা সবাই? বুঝছেন? জি ভাই। জি ভাই। আচ্ছা, এরপর আমরা একটা পেপার দেখবো। এটা গেল নর্মালি আমাদের ক্লাস। এরপর আমি আমার একটা পেপার আপনাদেরকে দেখাচ্ছি, যেটা দিয়ে আমরা হচ্ছে বুঝতে পারবো। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি ভাই। সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিন? দেখা যাচ্ছে। আচ্ছা, এই পেপারটা আপনাদের কাছে আছে, এই জন্য আমি এই সেম পেপারটি বের করলাম। হ্যাঁ, তাই দেখেন এইখানে যেটা আছে আমার, এইখানে পুরোটা কি আছে, অ্যাবস্ট্রাক্ট আছে। মানে অ্যাবস্ট্রাক্ট তো আমরা এখন লেখা শিখাবো না, পরে। এরপর আমি আপনাকে বলছিলাম কিওয়ার্ড, এই দেখেন এখানে কি আছে, কিওয়ার্ড আছে। এই দুইটা বাদ, আপনার লেখাটা শুরু এইখান থেকে। দেখেন এই, এটা হচ্ছে আপনার লেখা ইন্ট্রোডাকশন। এখন দেখেন আমি আপনাকে একটু কি বলছিলাম, প্রথমে আপনি একটা বেসিক কথা দিয়ে শুরু করবেন। এই দেখেন আমি এখানে কি করছি, বাংলাদেশ পপুলেশন ইজ কারেন্টলি এস্টিমেটেড এট 174.7 মিলিয়ন। দেখেন এই কথা, ওই যে বললাম সাইটেশন করতে হবে, এই কথার একটা সাইটেশন আছে। দেখেন এই, এই যে এইখান থেকে, অর্থাৎ এইখান থেকে একটু কথা যে আমি বললাম যে বাংলাদেশের বর্তমান জনসংখ্যা 174.7 মিলিয়ন, এটা তো আমার মুখের কথা না। তার মানে এই দেখেন এই এক নম্বরে, এই এক নম্বরে আপনি জানেন, এই যে এরপরে নিচে যাবেন দেখবেন এখানে রেফারেন্স সেট করা আছে। এই যে রেফারেন্স সেট করা আছে, এই যে দেখেন এক নাম্বার, দেখছেন সবাই? এই এক নাম্বার পেপারটা থেকে আমি ওই কথাটা পাইছি। সবাই বুঝছেন? এই এক নাম্বার পেপারটা থেকে আমি কি ওই কথাটা পাইছি, এই জন্য পরে ওইখানে আমি এটাকে সাইটেশন হিসেবে ইউজ করছি, যে আমি এইখান থেকে এই কথাটা তোমার পাইছি। বুঝছেন সবাই প্রথম লাইন? এরপরে দেখেন এখানে আমরা লিখছি যে এন্ড উইল রিচ 189 মিলিয়ন বাই 2041। অর্থাৎ বাংলাদেশের বর্তমান জনসংখ্যা এত এবং এইটা এতটা পৌঁছাবে। দেখেন আমার পেপারের নাম কি, এ রিভিউ অন কারেন্ট রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট প্রসপেক্ট এন্ড চ্যালেঞ্জ ইন বাংলাদেশ। তো এখানে আমি বাংলাদেশের জনসংখ্যা বললাম, তারপরে দেখেন আমি কি লিখলাম, যে বাংলাদেশ aspire to be a prosperous nation by 2041 and as its population grows so will its economy. The expanding population offers prospect and obstacle to advancing the economy. A larger workforce can boost economic growth and productivity, but also strain in infrastructure, social service, and available resource, necessitating carefully planning to ensure sustainable development. Hence, this calendar year is a significant for the nation's future. Bangladesh must prioritize industries to become a high income or established nation. It also needs reliable and continuous electricity generation. এখন বলেন তো এইখানে কোথাও, এই লাইনটা পুরোটার মধ্যে আমি কোথাও বলছি বাংলাদেশে কতটুকু বিদ্যুৎ লাগবে? বলতে পারবেন? আচ্ছা, এখানে প্রথম প্যারার মধ্যে বাংলাদেশে কতটুকু বিদ্যুৎ লাগবে একটু কাছে দেখেন তো, বলেন তো। না ভাই। নাই, তার মানে আমার ফার্স্ট না প্যারা ভাই, গেল। নাই তো। আচ্ছা, ফার্স্ট প্যারা গেল। এরপরে দেখেন আমি যদি সেকেন্ড প্যারা পড়ি, অন দা আদার হ্যান্ড দ্য রিকোয়ারমেন্ট অফ ইলেকট্রিসিটি ইজ এক্সপেক্টেড টু রাইজ ফ্রম, এখানে 20,000 থেকে, মানে 20,000 থেকে 2024 আমি কত মেগাওয়াটে নিব বলেন তো, এত মেগাওয়াট ইন 2041। তার মানে 2024 বাংলাদেশের দরকার কতটুকু? দেখেন 2024 বাংলাদেশের দরকার হচ্ছে 20,129 মেগাওয়াট, এটা দরকার। এবং আমি 2041 এইটাকে উন্নতি করবো কোথায়, 82,292 মেগাওয়াটে। এবং এই যে রেফারেন্স, এই রেফারেন্স আমি নিচে ইউজ করছি। তারপরে লেখা কি আছে, বাংলাদেশ মাস্ট বিকেম প্রফিটেবল ইন প্রডিউসিং electricity to fulfill the world's growing need for power and become an economically developed country. Bangladesh currently energy mix as of August 2024 coal ন্যাচারাল। এই এখন এরপর আমি লিখছি যে বাংলাদেশের এনার্জি মিক্সটা কি, অর্থাৎ বাংলাদেশে কোন কোন জায়গা থেকে এনার্জি আসে। অর্থাৎ এই দেখেন এখানে আছে কি, কোল কয়লা থেকে কতটুকু আসতেছে, ন্যাচারাল গ্যাস থেকে কতটুকু আসতেছে, ফার্নেস অয়েল থেকে কতটুকু, এগুলো সবই কি বলেন তো, এগুলো ইন্ট্রোডাকশন টাইপের কথাবার্তা না?
এখানে কি আমি কোনো অ্যান্সার দিছি, আমি কোনো সলিউশন দিছি আপনাকে? বলতে পারবেন? এটুক যেটুক পড়লেন, এখানে এই টেবিলটা ওইটারই যে কোনটা কত কত পার্সেন্ট, এটুক পর্যন্ত আমি কোনো সলিউশন অফার করছি বলেন তো? না ভাই, আমি এই রিনিউয়েবল এনার্জি দেন নাই। সমাধানের জন্য আমি কোনো ধরনের সলিউশন এখানে দেই নাই। তার মানে একটু পর্যন্ত নরমালি কথাবার্তা। এই দেখেন তারপরও নরমাল, এই দেখেন এখানে কথা, বাংলাদেশ ন্যাচারাল গ্যাস সাপ্লাইস উইল রান আউট বাই 2028, দে কারেন্টলি অ্যাকাউন্ট ফর মোস্ট অফ দ্য নেশন অফ এনার্জি, এগুলো নরমাল বেসিক্যালি কথাবার্তা। কে কতটুকু মানে প্রডিউস করে, এই যে 224 মেগাওয়াট, এই যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, এগুলো হাবিজাবি কথাবার্তা বলছি। দেখেন এই পর্যন্ত আমি একেবারে বেসিক কথাবার্তা বলছি, প্রবলেম প্রবলেম বলছি। কি প্রবলেম, কোথায় প্রবলেম বলছি বলেন তো? এই যে দেখেন এইখানে আমি কিন্তু সম্ভাবনা বলছি, প্রসপেক্টিভ পারপাস, এই দেখেন এই বিষয়গুলো সব আমি এখানে বলছি যে এখানে বাংলাদেশে এতটুকু বিদ্যুৎ দরকার, এই এই খাত থেকে এখন এতটুকু আসতেছে, এবং আমাদের 2050 সালের মধ্যে কি হবে, আমরা কি কি প্ল্যান করতে চাচ্ছি, এইগুলা বিষয়গুলো আমি এখানে এই যে হাইলাইট করছি, এই দেখেন এই হাইলাইট করছি, হাইলাইট নেশনস এনার্জি মিক্স, এগুলো হাইলাইট টাইলাইট করলাম। করার পরে লাস্ট যে পার্টটা বলছিলাম ওইটাকে কি পার্ট বলছিলাম বলেন তো সবাই? শেষের পার্টটাকে কি পার্ট বলছিলাম? নভেলটি। হ্যাঁ, শেষের পার্টটা এই দেখেন, এইটুক পার্টে কোনো ধরনের রেফারেন্স ইউজ নেই আছে। নোবেলটি মানে নতুনত্ব, অর্থাৎ এখানে কোনো ধরনের রেফারেন্স হবে না। আমি আবার বলতেছি, নোবেলটি পার্টে কখনোই কোনো পেপারে রেফারেন্স হবে না, কারণ এই নোবেলটি পার্টটুকু আপনি নিজে লিখতেছেন। ওকে, নোবেলটি পার্টটুকু আপনি নিজে লিখতেছেন, তার মানে নোবেলটি পার্টে কোনো ধরনের রেফারেন্স হবে না। দেখেন এখানে আমি কি লিখছি, দিস রিভিউজ ডিস্টিংগুইশ ফিচার ইজ ইটস থ্রো এক্সামিনেশন অফ বাংলাদেশ রিনিউয়েবল এনার্জি এনভায়রনমেন্ট, ইটস হাইলাইট, দেখেন ইট হাইলাইটস, দেখেন ইট হাইলাইটস কারেন্ট ডেভেলপমেন্ট ইন এনার্জি এফিসিয়েন্সি এন্ড দ্য প্রেসিং নিড for sector change. This study provide new insights into the country progress and problem in creating a green energy feature by concentrating on the interaction between growth rate, environmental sustainability and renewable resource optimization. It also emphasizes the significance of these forms. অর্থাৎ আমি এই পেপার দিয়া আমার নোবেলটি হচ্ছে, আমি এই পেপারে চেষ্টা করছি যে বাংলাদেশের মানে এনার্জি মিক্সটা তুলে ধরার, এবং কি কি প্রবলেম, এই দেখেন কি কি প্রবলেম, এবং এই প্রবলেমের আলটিমেট সলিউশন কি, এই সলিউশনটা আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। দেখেন এখানে প্রবলেম বলছি, পরে আমি আমার এই পেপার পড়লে আপনি এখানে সলিউশন পাবেন। কি ধরনের সলিউশন পাবেন? এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, কি কি রিনিউয়েবল সোর্স আছে, এবং এই সোর্স গুলো আমি কিভাবে কাজ অপটিমাইজেশন, দেখেন এই সোর্স গুলোকে আমি কিভাবে কাজে লাগাইতে পারি। আমার এই পেপারটা পড়লে তুমি এই জিনিসগুলো এখানে পাই যাবে। অর্থাৎ এনার্জি ক্রাইসিস আছে, এই ক্রাইসিসটা থেকে কিভাবে তুমি উঠে যেতে পারো রিনিউয়েবল এনার্জি ব্যবহার করে, এই বিষয়টা তুমি আমার পেপার পড়লে পাই যাবে। এই বিষয়টা আমি এখানে তুলে ধরছি। দেখেন তাহলে এই কথাটা যে আমি বললাম, এই কথাটা আসলে আলটিমেট প্রমাণ কি? আমি যে এই নোবেলটি পার্টে 3 লাইনে যে বললাম যে এই এই সলিউশন আমি এখানে দিছি, তার মানে এটা প্রমাণ কি? এইটার প্রমাণ আমরা কোথায় দিই বলেন তো? রেজাল্ট এন্ড ডিসকাশনে। এই যে দেখেন একেবারে শেষে, দেখেন এখানে আমি একটা প্রশ্ন আলাদা অ্যাড করে দিচ্ছি, স্ট্র্যাটেজিক সলিউশন ফর রিনিউয়েবল এনার্জি চ্যালেঞ্জেস। কি কি চ্যালেঞ্জের মুখে আমরা পড়ি? এই যে দেখেন পলিসি এন্ড রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, হাবিজাবি, এই সমস্ত জায়গাগুলোতে আমরা পড়ি, এবং এগুলোর আলটিমেট সলিউশন কি? এই দেখেন এই যে পলিসি এন্ড রেগুলেটরি ফ্রেমওয়ার্কের আলটিমেট সলিউশন, এই যে এই 3টা সলিউশন হইতে পারে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের এই 3টা সলিউশন হইতে পারে, টেকনোলজিক্যাল অ্যাডপশনের এই 2টা সলিউশন হইতে পারে, ফিনান্সিয়ালের এই 2টা হইতে পারে। আমার কথা বুঝতে পারছেন তো? আমি নোবেলটি পার্টে জাস্ট আমি বললাম যে আমার এই পেপার থেকে আমি কিভাবে তুমি রিনিউয়েবল এনার্জিকে ব্যবহার করতে পারো, কি কি প্রবলেম তোমার হচ্ছে, এই প্রবলেম গুলো থেকে তুমি কিভাবে উতরাবা, এই বিষয়গুলো আমি আমার এই পেপারে বলছি। তুমি যদি এই পেপার পড়ো তার মানে তুমি এগুলো পাবে, এবং আমি আপনাদেরকে দেখাই দিছি কোন জায়গায় আমি এই সলিউশনটা আলটিমেট দিছি। তার মানে আমি কিন্তু পেপারে, আমি আবার বলতেছি, আমি কিন্তু ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে কোথাও রেজাল্ট উল্লেখ করি নাই, ইন্ট্রোডাকশন পার্টে কোথাও রেজাল্ট উল্লেখ করি নাই। নোবেলটি পার্টে আমি জাস্ট লিখছি যে আমার নতুনত্ব কি, আমি এখানে কি করার চেষ্টা করছি, এটা নোবেলটি পার্টে লিখছি। আমি আবার বলতেছি, আর কনক্লুশন দেখেন, কনক্লুশন যদি ওইখানে চলে যায় তাহলে কিন্তু সমস্যা। দেখেন কনক্লুশন পার্টে আমি মান বসাইছি, এই যে রিনিউয়েবল এনার্জি কন্ট্রিবিউশন, কতটুকু কন্ট্রিবিউশন রিনিউয়েবল এনার্জি, দেখেন 663 মেগাওয়াট বিদ্যুৎ রিনিউয়েবল এনার্জি থেকে আমরা পাই। তার মধ্যে সব থেকে বেশি যে সোলার দেয় আর হাইড্রো দেয়, এইটা এখানে আমি বলছি যে, এবং গ্রিন হাউস গ্যাস এমিশন হয় সেটাকে আমি রিডিউস করতে পারি। আলটিমেট কি কি চ্যালেঞ্জ হইতে পারে, সেগুলো সলিউশন কি, পাথ ফরওয়ার্ড কি, এই বিষয়গুলো আমি কনক্লুশনে অ্যাড করছি। কনক্লুশন মানে উপসংহার, অর্থাৎ এটা পড়লে আপনি বুঝে যাবেন যে এই পেপার আসলে মানে মেইন থিমটা, উপসংহারটা কি, সামারাইজটা কি, এইটা আছে কনক্লুশন। কিন্তু ভুলেও, আমি আবারও বলতেছি, ভুলেও কখনোই ইন্ট্রোডাকশনের পার্টের মধ্যে কনক্লুশন দেওয়া যাবে না। ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে কনক্লুশন দেওয়া যাবে না, এটা ভুলেও দেওয়া যাবে না। আমার কথা বুঝছেন সবাই? জি জি ভাই। ভাই। জি আচ্ছা, ভাই। যদি সবাই বুঝে থাকেন, এখন ইন্ট্রোডাকশন কি মনে হয়, ইন্ট্রোডাকশন লেখা সম্ভব?
ইনশাল্লাহ ভাই পারবো। কে কে মনে হয় যে ইন্ট্রোডাকশন লিখতে পারবেন বলেন? সবাই পারবেন? পারবো ভাই। ইনশাআল্লাহ ভাই পারবো। আহ তার মানে এই কয়েকটা বিষয় খেয়াল রাখলে আপনি ইন্ট্রোডাকশন গুলা পারবেন। আমি আবার বলতেছি, ইন্ট্রোডাকশনে একেবারে বেসিক কথাবার্তা থাকবে, এমন কোনো আহামরি কথাবার্তা ইন্ট্রোডাকশনে দিবেন না